আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত, লেবাননে অব্যাহত গোলাবর্ষণে 700-র বেশি প্রাণহানি। নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্ব সম্প্রদায়কে ডক্টর ইউনূসের আহ্বান, জাতিসংঘে বাংলায় ভাষণে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার তাগিদ। জুলাই আগস্ট হত্যায় অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচারের কথা বললেন উপদেষ্টা সাখাওয়াত, শেখ হাসিনার বিচারের প্রয়োজনে আলাদা ট্রায়ালের পরামর্শ। জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ স্পষ্ট করতে তারেক রহমানের আহ্বান, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার প্রত্যয়। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ। এবং কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত, তৃতীয় দিনেও আছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের নোটিশ দেওয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করার পর নাসরুল্লাহ নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় 700 জনের বেশি মানুষ মারা গেছেন। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার খবর প্রকাশ হলো। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, স্থানীয় সময় শুক্রবার রাতে লেবাননের রাজধানী বেইরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এক্সের এক পোস্টে তারা জানায়, বিশ্বকে আতঙ্কিত করতে হাসান নাসরুল্লাহ আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবেন না। এদিকে হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে 2000 কেজির ব্যাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। বার্তা সংস্থা এএফপি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে নাসরুল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসান নাসরুল্লাহ 1960 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল করিম ছিলেন একজন সবজি বিক্রেতা। 1975 সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে 80-র দশকে হিজবুল্লাহতে যোগ দেন। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরুল্লাহ। সুব্রত গাইন, চ্যানেল আই। যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে তাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও অর্থ পাচার করে অতীতের সরকার যেভাবে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছিল, সেই ভুল সংশোধন করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে নিউ ইয়র্ক থেকে চকো মালিতার রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রথম ভাষণ। বাংলায় দেয়া প্রায় 20 মিনিটের ভাষণে প্রথমেই প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করেন, যে যুগান্তকারী পরিবর্তনের কারণে জাতিসংঘের এমন মঞ্চে বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন। তার এ যাত্রায় বিশ্ব সম্প্রদায়কে সাথে চান ডক্টর ইউনূস। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। আগের সরকারের অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টা জানান, তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বাক স্বাধীনতা থাকবে ভোটাধিকার, থাকবে না ভয়ের রাজনীতি। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা। বিশ্বকে দারিদ্র্যমুক্ত করতে ডক্টর ইউনূস তার 3-0 তত্ত্ব তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে। চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে বলেন। শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি, যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে, যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথাও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুততম সময়ে যুদ্ধবিরতিরও আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী এই সরকার প্রধান। ভাষণে প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ প্রসঙ্গ নয়, তুলে ধরেছেন বৈশ্বিক নানা সংকট, ফিলিস্তিনে গণহত্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অভিবাসনের মতো বিষয়গুলো উঠে এসেছে শান্তিতে নোবেল বিজয়ীর এই ভাষণে। বিশ্বের সামগ্রিক উন্নয়ন এবং নতুন একতার উপর জোর দিয়েছেন তিনি। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে অভিযুক্তদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা যেতে পারে। রাজধানীতে এক সংলাপে তিনি আরো বলেছেন, প্রয়োজনে আলাদা ট্রায়াল গঠন করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এখন আলোচনায় জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও বিভিন্ন পর্যায়ের সংস্কার। গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সংলাপে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ চেয়েছেন বক্তারা। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তা অল্প সময়ে সম্ভব নয়। যখন যে ক্ষমতায় যান, তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন, এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। অল দিস পিপল নিয়ে আসার দরকার নাই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড জাস্ট লাইক নরেম্বার ট্রায়াল। এই আমাদের রেগুলার
ট্রায়াল হবে কিনা আমি জানি না। আমি অমুককে নিয়ে আসবো তারপরে করবো, এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রত্যাশার পাশাপাশি তাদের ব্যর্থতা নিয়েও কথা বলেন আলোচকরা। এই যে ঢালাও মামলা, এই মামলা আসলে এই সব অপরাধীকে সুযোগ করে দিবে দ্রুত মুক্তির। যে ধরনের মামলা হচ্ছে এটা সুযোগ করে দিবে এদের পথে এক ধরনের সিম্প্যাথি তৈরি করবার। আমরা এখনো পর্যন্ত দেখছি এই সরকারের শুধুমাত্র ব্যর্থতা, এবং এই ব্যর্থতা কি পরিকল্পিত নাকি আরেকটি ১/১১ আনার জন্য এ ধরনের ব্যর্থ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, সেটি আমাদের ভাবার সময় এসেছে। পুলিশ কমিশন অনতিবিলম্বে গঠন করা দরকার, এবং এই চ্যাপ্টারটার জন্য আলাদা করে একটা বিচার ব্যবস্থার ধারাবাহিকতা তৈরি করা খুবই দরকার। কারণ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যেটা হবে সেটা মুষ্টুমে কিছু মামলা যাচ্ছে। সংস্কারের নামে শিক্ষা প্রতিষ্ঠানে নয়া দখলদারিত্ব প্রতিষ্ঠা নিয়ে শঙ্কাও উঠে আসে সংলাপে। তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বক্তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহে বিএনপির সমাবেশে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ তখনই সাফল্য পাবে যখন জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি আসবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। ঝিনাইদহ থেকে আবুল কাশেমের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। বিভিন্ন জেলা শহরে বিএনপির সমাবেশের ধারাবাহিকতায় ঝিনাইদহে এই আয়োজন। ঝিনাইদহের পায়রা চত্বর ঘিরে দুপুর থেকেই জনসমুদ্র। সমাবেশে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশিত এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়াই তার লক্ষ্য। এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত আছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে তাদের রোডম্যাপ পরিষ্কার করতে হবে। বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার, এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আমাদের সমর্থন থাকবে। তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ, সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকেই। স্বৈরাচারের দোসররা এখনো সরকারকে বিব্রত করছে মন্তব্য করে তারেক রহমান বলেছেন, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা দিতে পারে একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঝিনাইদহ। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রতিনিধিত্বকারী হিসেবে এককভাবে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকারকে ন্যূনতম 2 বছর সময় দেওয়া নির্বাচনে অংশ নিতে প্রার্থীর ন্যূনতম বয়স 21 করা ও ভোটের হার অনুযায়ী সংসদে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি রাখার সুপারিশ করেছেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের কেন ধরা হচ্ছে না সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন তুলেছেন তিনি। রুকসানা আমিনের রিপোর্ট। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ ভাবতে হয়েছে যে আসলে কোন বড় প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। প্রত্যেকটা দল তার ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য। তাহলে কোনো পার্টি মনোপলি নিয়ে সংসদে যা ইচ্ছা তাই আইন পাস করতে পারবে না এবং এই ধরনের একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সুতরাং পরিবর্তন হোক, সেটা আমরা চাই। সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা আছে গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের রাজনৈতিক দল, মানুষকে মেসেজ দেওয়ার জন্য উই আর অল্টারনেটিভ। সেজন্য আমরা আগামী সংসদ নির্বাচনকে আমাদের নেতাকর্মীদের বেশিরভাগেরই চাওয়া যে
তরুণদের প্রতিনিধিত্বশীল একটা দল হিসেবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার। লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নূর। গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনারা হাঁটুন। আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে 2 বছরও হতে পারে, কিন্তু সেই স্পেসটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না। আর এইটা কিন্তু অন্যান্য সময়ের মতো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। আর কোনো রাজনৈতিক দল হাতিয়ার হিসেবে ছাত্রদের যেন ব্যবহার না করে, সেই দাবি ডিবেট ফর ডেমোক্রেসি। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিনেট সিন্ডিকেট করে ছাত্রদের মতামত গ্রহণ না করে হুটহাট করে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে ছাত্রদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সুতরাং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, প্রয়োজনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব গণভোটের মাধ্যমে সেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। কোনো সিনেট সিন্ডিকেট বা নানা রকম সভা সমাবেশ করে ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত গ্রহণ করবার সুপারিশ করছি। দলীয় রাজনীতির বাইরে মেধাভিত্তিক রাজনীতি নিয়ে আসতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য রাজধানী বিনির্মাণে দখল ও ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে এক মত বিনিময় কর্মশালায় সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের ঐক্যবদ্ধ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের উপর জোর দেন বক্তারা। মোশাহেদ রনির রিপোর্ট। তিলোত্তমা, ঢাকা। সপ্তম শতকে গোড়াপত্তন হওয়া এই জনপদে নগরায়ণ শুরু 1600 সালে। সভ্যতার অগ্রযাত্রায় যতই আধুনিকতার সংস্পর্শে এসেছে ততই হারিয়েছে জীববৈচিত্র্য আর সবুজ। প্রতিনিয়ত বেড়েছে তাপমাত্রা ও দূষণ। অপরিকল্পিত উন্নয়ন ভারে নাজুক রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন 39,406 জন। পরিস্থিতি উন্নয়ন ও ভবিষ্যতের বাসযোগ্য নগরী বিনির্মাণে রাজধানীর বন ভবনে মত বিনিময় কর্মশালা আয়োজনে উঠে আসে গত 100 বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার, জীববৈচিত্র্যের স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত কর্মপরিকল্পনার নানান দিক। বাস্তুতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ করেন বক্তারা। 2050-এর মধ্যে বলা হচ্ছে যে 1.5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি পাবে এবং 80 মিলিমিটার থেকে 123 মিলিমিটার পর্যন্ত রেইনফল বৃদ্ধি পাবে। থিঙ্ক ট্যাঙ্ক, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, মিডিয়া এবং আমাদের সর্বাগ্রে আমাদের সাধারণ জনগোষ্ঠী যারা এগুলোর ইউজার হবেন, ব্যবহারকারী হবেন, তাদের সাথে সমন্বিতভাবে আমরা কার্যক্রম গ্রহণ করব। ইকোসিস্টেম ঠিক রেখে ঢাকা শহরকে আমরা বাঁচাতে পারবো। যেহেতু অনেক বৈষম্য হয়তোবা ছিল এখানে, আমাদের নির্মাণ বিধিমালা এগুলো আমরা ঠিক করছি এবং অতি সত্বর আমরা চেষ্টা করব এগুলা ইভেন ওপেন সোর্সে আমরা দিব, সবার মত নিব এবং সবার যেভাবে ভালো হয় সেভাবে আমরা এই বিধিমালাগুলো ঠিক করব। শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে জনসাধারণের সার্বিক সচেতনতা ও সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। 53 বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে, অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি, সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই 1, 2, 3, 4 বছরের 5 বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না। কাজে কিছু কাজ আশু করাটা জরুরি। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। গবেষণা বলছে ঢাকায় এক সময় 209 প্রজাতির বন্যপ্রাণী থাকলেও বর্তমানে অধিকাংশই বিলুপ্ত। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন সময়োপযোগী পরিকল্পনা, সমন্বয় আর কার্যকর উদ্যোগে ধ্বংস হওয়া বাস্তুতন্ত্র উদ্ধার ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে মিলবে মুক্তির রূপরেখা। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার যাত্রা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনরা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরে প্রতিনিয়তই কমছে গাছের সংখ্যা, এতে চরম ভাবাপন্ন হয়ে উঠছে প্রকৃতি। সুস্থ, সুন্দর ও নির্মল সবুজ প্রকৃতি গড়তে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতি জীবন ক্লাব যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে। এই যে আমাদের বায়ু দূষণ, এই বায়ু দূষণ কমানোর জন্যও কিন্তু আমাদের গাছ দরকার। সুতরাং দূষণকে যদি কমাতে চাই তাহলে বৃক্ষরোপণ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই ধরনের কর্মসূচি যত বেশি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো। এর পাশাপাশি আরেকটি জিনিস, সেটা হলো শুধু বৃক্ষ লাগালেই হবে না, এই বৃক্ষ রোপণের পরে একে পরিচর্যা করতে হবে এবং এটা যাতে কোনোভাবেই এই গাছটা লাগানোর পরে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। আমরা এই গাছগুলো বাড়িতে রোপণ করব। আমরা আজ এইখানে যে গাছটি পেয়েছি আমরা সেই গাছটি অবশ্যই লাগাবো। অতিরিক্ত তাপদাহের কারণে হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্ষতি হচ্ছে বা মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গাছ লাগাবো বেশি বেশি করে এবং আমাদের পরিবেশকে সবুজ রাখবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ আমাদের। এটা ছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারি না। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। আমাদের যা যেটুকু ক্যাপাসিটি আছে প্রত্যেক জায়গা থেকে আমরা যেন বছরে যার যেটা সামর্থ্য আছে সে অনুযায়ী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশকে একটি সবুজ শ্যামল বাংলাদেশে রূপান্তর করতে পারি। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগে সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে ঔষধি গাছ, ফল গাছ এবং আরও যে বনজ গাছ আছে এগুলো না আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য খুবই চমৎকার। আমাদের দেশের সবুজ বিপ্লব ঘটানোর ক্ষেত্রেও আমরা যে কাজগুলো করে আসছি আমরা সামনের দিনেও করে আসব। বৃক্ষরোপণ কর্মসূচি বিগত দিনেও হয়েছে, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশেষ করে উদীয়মান তরুণরা আগামীতে এই দীক্ষায় দীক্ষিত হবে যে গাছ লাগালে আমাদের জীবন বাঁচবে। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণকে আমাদের ত্বরান্বিত করতে হবে এবং উৎসাহিত করতে হবে। তারই ধারাবাহিকতায় প্রকৃতি জীবন ক্লাব আজকের এই কর্মসূচি পালন করেছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যায়ক্রমে সব উপজেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলে জানান আয়োজকরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডবে কমপক্ষে 43 জনের মৃত্যু হয়েছে। 4 ক্যাটাগরির হারিকেনটি ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড়ের কারণে 20 লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহডাঙ্গা পিকচার্সের যৌথ প্রযোজনায় কুসুম শিকদার পরিচালিত চলচ্চিত্র শরতের জবা। চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনেমাটি ঘিরে অভিজ্ঞতা তুলে ধরেন কলা কুশলীরা। এবার নিটল ডাটা বিশেষ সংবাদ।
জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে 28 সেপ্টেম্বর থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন পর্যটকদের ভ্রমণ না করতে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসনের এই সংক্রান্ত নির্দেশনা জারি করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার সময়সীমা দ্বিতীয় দফায় আরও 3 দিন বাড়ানো হয়েছে। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে পেঁপের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মোজাম্মেল হোসেন নামের এক যুবক। তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। অনেকে মুগ্ধ হচ্ছেন তার এই সাফল্য দেখে। নিজেরাও স্বপ্ন দেখছেন পেঁপের বাগান করে ভাগ্য পরিবর্তনের। প্রকৃতি সংবাদ। সাতক্ষীরার বেতনা নদীর ভেঙে যাওয়া বাঁধ এখনো সংস্কার না হয় ক্ষতির মুখে প্রাণ প্রকৃতি সহ কয়েক গ্রামের মানুষ। বারবার বাঁধ ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বরাবরের মতো বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিন 25 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বেনাপোল মৎস্য কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার 20টি ট্রাকের মাধ্যমে 54 মেট্রিক টন ইলিশ রপ্তানি করে রপ্তানিকারকরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে 10 দফা প্রস্তাব দিয়েছে নাগরিক সমাজ। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ বার্ষিক আয়োজিত সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতার সমস্যা ও সমাধানে করণীয় শীর্ষক সংলাপে নাগরিক নেতারা এসব প্রস্তাব তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে জলবায়ু ও পরিবেশ সম্মত উদ্যোগ না থাকায় ফল আসছে না বলেও মন্তব্য করেন বক্তারা। সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। এবার খেলার খবর।